গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত কয়েকটা ক্লাস জুড়ে আমরা কিন্তু তোমাদের বইতে যে অষ্টম অধ্যায় রয়েছে পশ্চিমবঙ্গ, সেখান থেকে কিন্তু আমরা পড়াশোনা শুরু করেছিলাম। গত ক্লাসে আমরা আহ, পশ্চিমবঙ্গের যে চা চাষ রয়েছে সেই চা চাষ সম্পর্কে কিন্তু বিস্তারিত জেনেছিলাম, তাই তো? আজকে আমরা পশ্চিমবঙ্গের যে লৌহ ইস্পাত শিল্প রয়েছে সেই পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে বিস্তারিত জানব। সেখানে আমরা পশ্চিমবঙ্গের দুটি বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানা সম্পর্কে জানব। এছাড়া পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি, বা দুর্গাপুরকে ভারতের কেন রুট বলা হয়, এই যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানব। তার আগে দেখি তোমাদের গত ক্লাসের পড়া কেমন মনে আছে। আচ্ছা, কেউ আমাকে বলো তো যে চায়ের শ্রেণীবিভাগ আমরা পড়েছিলাম, মূলত কয় রকম চা পাওয়া যায়? 4 রকম চা পাওয়া যায়। কি না, কালো সেকা চা, এছাড়া সবুজ চা, ইস্টক চা এবং ওলং চা, তাই তো? তোমরা আমাকে বলো তো যে আমাদের দেশ ভারতবর্ষে কোন চাটা জনপ্রিয় এর মধ্যে? ভেরি গুড। কালো সেকা চা কিন্তু আমাদের ভারতবর্ষে জনপ্রিয়, তাই তো? চীন দেশে জনপ্রিয় আবার সবুজ চা। এই যে চায়ের শ্রেণীবিভাগ তোমরা পড়েছিলে, সেখানে তাইওয়ানে একটা বিখ্যাত চা পাওয়া যায় যে শ্রেণী, তার নাম কি বলতো? ওলং চা। আচ্ছা, কি ধরনের ভৌগোলিক পরিবেশে চা চাষ ভালো হয় এটা তোমরা গত ক্লাসে জেনেছো। বলতো সেই কারণগুলো কি কি? প্রাকৃতিক পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে জলবায়ু রয়েছে, মাটি রয়েছে, ভূমির প্রকৃতি রয়েছে, ছায়া প্রদানকারী গাছ রয়েছে, তাই না? দেখো, চা চাষের জন্য কিন্তু যে গড় উষ্ণতা সেটা কত দরকার? না, 20 ডিগ্রি থেকে কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এবং বৃষ্টিপাত কত দরকার? 150 থেকে 200 সেমির মতো বৃষ্টিপাত কিন্তু প্রয়োজন, অর্থাৎ বৃষ্টিপাতের বেশি সেরকম প্রয়োজন। মাটি কি? অম্লধর্মী লোহা ও ম্যাঙ্গানিজ সমৃদ্ধ যে মাটি রয়েছে সেই মাটিতে চা চাষটা ভালো হয়, এগুলো আমরা গত ক্লাসে জেনেছি তো। আর ছায়া প্রদানকারী বৃক্ষের কাজ কি বলতো চা গাছে? ভেরি গুড। চা বাগানে দেখবে বড় বড় ছায়া প্রদানকারী গাছ লক্ষ্য করা যায়, তার কাজ হচ্ছে যে সূর্যের যে সরাসরি আলো যাতে চা গাছে না পড়ে, সেটা কিন্তু ঠিক রাখা। আচ্ছা, এছাড়া আর কি ছিল? না, ছিল অর্থনৈতিক পরিবেশ। চা চাষের অনুকূল পরিবেশে অর্থনৈতিক পরিবেশ কি কি সেই জিনিস? শ্রমিক, বাগান পরিচর্যা করা, চায়ের গুণমান নির্ধারণের জন্য সুদক্ষ শ্রমিকের কিন্তু প্রয়োজন। এছাড়া কারখানা, মূলধন অর্থাৎ টাকা পয়সা, এছাড়া পরিবহন ব্যবস্থা উন্নতির ফলে কিন্তু কোনো একটা জায়গায় চা চাষ খুব ভালো হয়, তাই তো? আমাদের এই যে পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে চা চাষ হয় বলতো? মূলত 3 জায়গাতে। কি কি? দার্জিলিং হিমালয়, সেখানে চা চাষ হয়। এছাড়া তরাই ডুয়ার্স অঞ্চলে খুব ভালো চা চাষ হয়। এবং বর্তমানে কিন্তু যে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় রয়েছে সেই পাহাড়ি অঞ্চলেও কিন্তু চা চাষটা সবে শুরু করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপর পৃথিবীর স্বাদে ও গন্ধে শ্রেষ্ঠ চা কোথায় পাওয়া যায়? দার্জিলিং শহরে। ভেরি গুড। ইন্ডিয়ান টি বোর্ড, তোমরা অনেকে নাম শুনেছো। সেই ইন্ডিয়ান টি বোর্ডের সদর দপ্তর কোথায় বলতো? ভেরি গুড। ইন্ডিয়ান টি বোর্ডের সদর দপ্তর কিন্তু হলো আমাদের কলকাতাতে, তাই তো? আচ্ছা, এবারে আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে চা চাষে কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই সমস্যার সম্মুখীন যে হতে হচ্ছে, সমস্যাগুলো কি কি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। কেউ আমাকে দুটো তিনটে পয়েন্ট বলো তো যে পশ্চিমবঙ্গে বর্তমানে চা চাষের কি কি সমস্যা। ভেরি গুড, খুব ভালো বলেছো যে অধিকাংশ বাগানগুলি পুরনো হয়ে যাওয়ার কারণে ফলন কিন্তু কম হচ্ছে। দেখো, একটা জায়গায় যখন দীর্ঘদিন ধরে একই চাষ হচ্ছে তখন কিন্তু মাটির উর্বরতা ধীরে ধীরে কমতে থাকে। ফলে বর্তমানে চা চাষের যে ফলন সেটা কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে যাচ্ছে। এটি একটি সমস্যা। আর কি? আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু হেক্টর প্রতি চা উৎপাদন যথেষ্ট
কম হয়। ফলে কি হবে? ফলে কৃষকরা কিন্তু তেমন লাভবান হয় না, বা যে জমির মালিকরা রয়েছে তারা কিন্তু তেমন লাভবান হয় না। আর কি, ফলন কম হওয়ায় প্রচুর চা বাগান কিন্তু বর্তমানে বন্ধ হয়ে যাচ্ছে। চায়ের ফলন কমে যাচ্ছে, ফলে চায়ের যে বাগান সেগুলো ধীরে ধীরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এছাড়া বর্তমানে এই যে শ্রমিক এবং যে মালিক তাদের মধ্যে অর্থনৈতিক দিক দিয়ে যে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, তার ফলে ধর্মঘট, চা কারখানায় দেখবি মাঝে মাঝে ধর্মঘট হয়। কেন হয়? কারণ শ্রমিক ও মালিকের দ্বন্দ্বের ফলে। টাকা পয়সা নিয়ে হতে পারে, অন্য কোনো সমস্যা নিয়ে হতে পারে। ফলে পুরোপুরি কিন্তু চা যে বাগানটা সেটা বন্ধ করা হয়ে যাচ্ছে কিছুদিনের জন্য। ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এগুলো কিন্তু হলো চা চাষের বর্তমানে সমস্যাগুলি কি সমস্যা। এবারে এই সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ রয়েছে। দেখবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বারবার এই উত্তরবঙ্গ, অর্থাৎ আমাদের যে উত্তর যে পশ্চিমবঙ্গের উত্তর অংশ যেখানে চা চাষ ভালো হয়, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি এই অঞ্চলে কিন্তু মাঝে মাঝে যান এবং চা শ্রমিকদের সাথে কিন্তু আলোচনা করেন। তাহলে সেখানে কি হচ্ছে না, চা চাষের উন্নতির জন্য টি বোর্ড গঠন করা হয়েছে কলকাতাতে। এটা এক নম্বর। দ্বিতীয়ত কি না, চা বাগিচাগুলোকে বর্তমানে আধুনিকরণ করা হচ্ছে, অর্থাৎ নতুন রূপ কিন্তু দেওয়ার চেষ্টা হচ্ছে। পুরোনো দিনে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার হতো সেগুলোর পরিবর্তে নতুন যে যন্ত্রপাতি সেগুলোর ব্যবহার দিনের পর দিন বাড়ছে। এবং শ্রমিকের যে বেতন বৃদ্ধি সেটি কিন্তু ও, রাজ্য সরকার যেমন বিভিন্ন ভাতা দিচ্ছে তাদের, সাথে সাথে যে চা বাগানের মালিকগুলো কিন্তু শ্রমিকদের ভাতা বা বেতন বৃদ্ধি করার জন্য কিন্তু তৎপর হয়েছে। এইগুলি মোটামুটি গৃহীত পদক্ষেপ, এগুলো মনে রাখবে। আর একটা শর্ট প্রশ্ন পরীক্ষায় খুব আসে যে পশ্চিমবঙ্গ চা উৎপাদনে ভারতের কততম স্থানে রয়েছে? বলো। দ্বিতীয় স্থানে, ভেরি গুড। এবারে যদি বলে যে আহ, চা উৎপাদনে প্রথম রাজ্য কোনটি ভারতের মধ্যে? আসামে। আবার চা গবেষণাগার কোথায় রয়েছে ভারতের চা গবেষণাগার? অসমের জোরহাটে। তাহলে মনে রাখবে যে অসম চা উৎপাদনের প্রথম রাজ্য, এবং অসমের যে জোরহাট রয়েছে সেখানে কিন্তু চা গবেষণাগার কেন্দ্র রয়েছে। এটা মূলত আমরা চা চাষ সম্পর্কে পড়েছি। এবারে আমরা আজকে যে বিষয়টা পড়বো সেটা হলো কিন্তু ভারতের শিল্প সম্পর্কে। আচ্ছা, শিল্প সম্পর্কে তোমরা কম বেশি আহ, জানো বা শুনেছো যে শিল্প কি? শিল্প কি বলতো? দেখো, কোনো কাঁচামালকে পরিবর্তনের মাধ্যমে আমরা সেটাকে আরো উপযোগী করে তুলছি। সেই উপযোগী যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে কিন্তু আমরা কি বলছি? শিল্প। পশ্চিমবঙ্গ একটি শিল্প সমৃদ্ধ রাজ্য। সেখানে ক্ষুদ্র কুটির শিল্প, কৃষিভিত্তিক শিল্প, খনিজ ভিত্তিক শিল্প, এছাড়া পরিবহন শিল্প, পর্যটন শিল্প, বিভিন্ন শিল্প কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে। এর মধ্যে আজকে আমরা যে শিল্পটা নিয়ে পড়ব সেটি কিন্তু হলো পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো, তার আগে বলে দিই যে পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প আমি কিন্তু তোমাদের দুটি পার্টের মাধ্যমে আলোচনা করব। আজকে কিন্তু পার্ট 1, এর পরবর্তী ক্লাসে আমি পার্ট 2 সম্পর্কে কিন্তু আলোচনা করব। আচ্ছা দেখো, এটি একটি খনিজ ভিত্তিক ধাতব শিল্প, অর্থাৎ লৌহ ইস্পাত শিল্পের যে কাঁচামাল সেগুলো কি? লৌহ আকরিক, তাই না? তোমরা এর আগে সম্পদ পড়েছিলে, কি দেখেছিলে সেখানে? যে এই যে লৌহ আকরিক এগুলা প্রকৃতিতে পড়ে থাকে, যখন সেটাকে আমরা আমাদের আহ, চাহিদা অনুযায়ী নতুন রূপ দিয়ে আমাদের কাজে লাগবে তখন সেটাকে সম্পদ হিসেবে পরিণত হবে। পড়েছিলে তো সম্পদে। ঠিক তেমনই দেখো, এই যে লৌহ আকরিক, এই লৌহ আকরিক কিন্তু একটি খনিজ ভিত্তিক ধাতব শিল্প। এই শিল্পে উৎপাদিত লোহা এবং ইস্পাত সমস্ত ধাতুর মধ্যে সর্বাধিক ব্যবহার হয়। দেখবে বর্তমানে বাড়িঘাট, বাড়িঘর তৈরি করা, তোমার বাড়ির বিভিন্ন আসবাবপত্র থেকে বিভিন্ন জিনিস, বেশিরভাগ জিনিসেই কিন্তু লোহার ব্যবহার হয়, তাই না? মানুষের দৈনন্দিন জীবনে কিন্তু প্রতি মুহূর্তে লোহার যে প্রয়োজনীয়তা
অবশ্যম্ভাবী ও অপরিহার্য। তাই বর্তমান যুগকে কিন্তু কি বলা হয় বলতো? লৌহ যুগ। আধুনিক সভ্যতাকে কি বলা হয়? লৌহ সভ্যতা। অর্থাৎ লোহা ছাড়া কিন্তু মানুষ কোনো কিছু পরিকল্পনা করতেই পারবে না, কোনো একটা প্রকল্প গ্রহণ করতে হবে। সেখানে ঘরবাড়ি নির্মাণ করা বা ইন্ডাস্ট্রি নির্মাণ করা লোহার প্রয়োজন, তাই না? তাহলে এই আধুনিক যে সভ্যতা, সেই সভ্যতাকে কি বলা হয় বলতো? লৌহ সভ্যতা। কারণ কি না, বিশ্বের সব শিল্পের প্রাথমিক ভিত্তি লোহা এবং ইস্পাত। যে কোনো শিল্পের প্রাথমিক ভিত্তি কি না, লোহা আর ইস্পাত। পশ্চিমবঙ্গে দুটি বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানা রয়েছে। সেগুলি কি, সেগুলি সম্পর্কে আমরা জানবো, এবং সেগুলি গড়ে ওঠার কারণ কি সেই সম্পর্কেও কিন্তু আমাদের বিস্তারিত জানতে হবে। তোমরা এটা মনে রাখবে যে বর্তমান যুগকে লৌহ যুগ এবং বর্তমান সভ্যতাকে কি বলা হয়? লৌহ সভ্যতা, তাই তো? আচ্ছা, এই যে বললাম যে পশ্চিমবঙ্গে দুটি লৌহ ইস্পাত কারখানা রয়েছে, দুটি কি কি বলতো? একটা হলো ডিএসপি, যেটাকে হলো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট একটা, এবং দ্বিতীয়টি হলো বার্নপুর কুলটি। এই দুটো, এই দুটো আমরা পড়বো যে গড়ে উঠেছে কেন, বা কোত্থেকে এই যে শিল্পের কাঁচামাল সেগুলি আসে। তার আগে এই লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল সম্পর্কে তোমাদের বলে রাখি যে ম্যাঙ্গানিজ, চুনাপাথর, ডলোমাইট, কয়লা, আকরিক লোহা, এইগুলো কিন্তু সবই কি বলতো না, লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হয়। মনে থাকবে? তাহলে লৌহ ইস্পাত শিল্পের কাঁচামালগুলি কি কি বলো? আকরিক লোহা, কয়লা, ডলোমাইট, ম্যাঙ্গানিজ, চুনাপাথর। ঠিক আছে? আচ্ছা, দেখো, 1 নম্বর কি রয়েছে না, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, যার ডিএসপি, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। অবস্থান কোথায়? পশ্চিমবঙ্গের কোথায় এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট রয়েছে? দেখো, এই লৌহ ইস্পাত কারখানাটি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দুর্গাপুরে দামোদর নদীর তীরে কিন্তু অবস্থিত। দেখো, বহুদিন আগে তোলা এই ছবি, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যখন তৈরি হয়েছিল সেই সময়কার একটা ছবি, যেটি কোথায় নির্মিত হয় না, বর্ধমানে দামোদর নদীর তীরে অবস্থিত এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট স্থাপন। 1960 খ্রিস্টাব্দে এই কারখানাটি গড়ে উঠেছে। তাহলে কত সালে গড়ে ওঠে? স্বাধীনতার পরে। কিন্তু এটা মনে রাখবে যে স্বাধীনতার আগে কিন্তু বার্নপুর কুলটি গড়ে উঠেছিল পশ্চিমবঙ্গে, এবং স্বাধীনতার পরে কিন্তু দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে না 1960 খ্রিস্টাব্দে। সহযোগিতা করেছিল কে, বা কার সহযোগিতায় এই স্টিল প্ল্যান্টটা গড়ে উঠেছিল? ইস্কন নামে এক ব্রিটিশ প্রতিষ্ঠানের সহযোগিতায় কারখানাটি গড়ে উঠেছে। খুব ভালো করে মনে রাখবে যে ইস্কন নামক এক সংস্থা, ব্রিটিশ সংস্থা, যার সাহায্যে বা সহযোগিতায় এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যে কারখানা সেটি গড়ে উঠেছে। আচ্ছা, এবারে আমরা দেখব যে এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গড়ে ওঠার কারণ কি। কতগুলি কারণ কিন্তু রয়েছে এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গড়ে ওঠার পিছনে। 1 নম্বর কারণ দেখো, কাঁচামালের যোগান। এর মধ্যে আবার অনেকগুলি সাব পয়েন্ট রয়েছে। সেই কাঁচামালগুলি কি কি একটু আগে তোমাদের যেগুলো বললাম। দেখো, 1 নম্বর কাঁচামালের যোগান। কাঁচামালগুলি: 1, আকরিক লোহা, কোক কয়লা, চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ। এগুলো কি হলো না, এই লৌহ ইস্পাত শিল্পের প্রধান প্রধান কাঁচামাল। আকরিক লোহা কোত্থেকে আসে? দেখো, আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, সেই দুই রাজ্য থেকে কিন্তু আমাদের আকরিক লোহা এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টে নিয়ে আসা হয়। কোথায় কোথায়? উড়িষ্যার ময়ূরভঞ্জ থেকে এবং ঝাড়খণ্ডের সিংভূম নামক স্থান থেকে কিন্তু আকরিক লোহা আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্টে নিয়ে আসা হয়। 2 নম্বর কি রয়েছে দেখো, কোক কয়লা। ঝরিয়া, বরাকর ও রানীগঞ্জ কিন্তু থেকে যে কয়লা খনি রয়েছে, সেই কয়লা খনি থেকে কিন্তু প্রচুর পরিমাণ কয়লা এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টে নিয়ে আসা হয়। ভারতের একটি প্রাচীনতম কয়লা খনির নাম তোমরা নিশ্চয়ই জানো, ঝরিয়া। সেই ঝরিয়া, বরাকর এবং রানীগঞ্জ, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। সেই কয়লা নিয়ে আসা হয় কোথায় না, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে। চুনাপাথর, উড়িষ্যার উড়িষ্যার বীরমূত্রপুরে কিন্তু প্রচুর পরিমাণে চুনাপাথর পাওয়া যায়। দেখো ডান দিকে ছবিতে, এটা কিন্তু হলো চুনাপাথর।
আর এটি কি? এটা কিন্তু হলো কয়লা। এই ওড়িশার বীরমিত্রপুর থেকে প্রচুর পরিমাণে চুনাপাথর নিয়ে আসা হয় দুর্গাপুর স্টিল প্ল্যান্টে। ডলোমাইট উড়িষ্যার সুন্দরগড় রয়েছে। দেখো আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য উড়িষ্যা সেখানে কিন্তু ও এবং ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ কিছুটা অঞ্চল নিয়ে কিন্তু ভারতের যে খনিজ ভান্ডার যেটার নাম কি বলি আমরা বলো, ছোটনাগপুর মালভূমি, সেই খনিজ ভান্ডারের কিন্তু অংশবিশেষ এই স্থানগুলি। উড়িষ্যার কিছুটা অংশ, ঝাড়খণ্ডের কিছুটা অংশ, সেই খনিজ ভান্ডার থেকে প্রচুর পরিমাণে দেখো তোমরা দেখলে আকরিক লোহা পাওয়া যায়, কোক, কয়লা, চুনা পাথর, আবার উড়িষ্যার সুন্দরগড় থেকে ডলোমাইটও পাওয়া যায়, তাই তো? এবং ঈদ দেখো লাস্টে দেখো ম্যাঙ্গানিজ, এটা হলো কিন্তু ম্যাঙ্গানিজ। না, উড়িষ্যার কেওনঝড় অঞ্চল থেকে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টে আনা হয়, যার ফলে যে কাঁচামালের যোগান, এই কাঁচামালের যোগানটা কিন্তু সঠিক পাওয়া যায়। আর কোনো শিল্প কারখানা গড়ে ওঠার প্রথম এবং প্রধান কারণ হলো কাঁচামালের সহজলভ্যতা। তার আশেপাশে অঞ্চল থেকে যদি কাঁচামালের যোগান পাওয়া যায়, তাহলে সেই স্থানে শিল্প কিন্তু কারখানা গড়ে ওঠা কিন্তু স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, এরপরে দেখো ২ নম্বর কি রয়েছে। ১ নম্বর হলো কাঁচামালের যোগান, ২ নম্বর জল। একটি শিল্প কারখানায় কিন্তু প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। লৌহ ইস্পাত বা লোহা তৈরি করছেন, লোহাকে ঠান্ডা করতে কিন্তু প্রচুর জলের প্রয়োজন হয়। সেই গ্যালন গ্যালন জল কোথায় পাবো আমরা? না, পার্শ্ববর্তী দুর্গাপুর ব্যারেজ এবং দামোদর নদীর জলের সুবিধা থাকার জন্য এই অঞ্চলে কিন্তু কি গড়ে উঠেছে? না, দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা গড়ে উঠেছে। দ্বিতীয় কি, সরি তৃতীয় কি, বিদ্যুৎ। কোন একটি শিল্প কারখানা দেখবে প্রচুর পরিমাণে ভারী ভারী যন্ত্রপাতি থাকে, সেই যন্ত্রপাতিগুলো চালানোর জন্য কিসের প্রয়োজন হয়? বিদ্যুতের প্রয়োজন। তাহলে পাশাপাশি অঞ্চলে যদি বিদ্যুৎ কেন্দ্র থাকে সেখান থেকে খুব সহজেই কিন্তু তাহলে এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কারেন্ট বা বিদ্যুৎ নেওয়া সম্ভব। দেখো নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সাথে সাথে ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন থেকেও কিন্তু প্রচুর পরিমাণ বিদ্যুৎ এই ডিএসপি বা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কিন্তু আসে, যার ফলে শিল্প কারখানাটা সচল আছে। ৪ নম্বর পরিবহন। পূর্ব রেলপথ, দামোদর খালপথ এবং ১৯ নম্বর জাতীয় সড়ক পথের মাধ্যমে কিন্তু পরিবহন খুব ভালো হয়। প্রথমে ধরো কাঁচামালের পরিবহন, আমি উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে কাঁচামালটা আমি খুব সহজে রেলওয়ের মাধ্যমে কিন্তু আমি নিয়ে আসতে পারি, পারি তো? এবং উৎপাদিত যে দ্রব্য সেটি কিন্তু রেলপথ বা ভালো সড়ক পথের মাধ্যমে আমরা কিন্তু বন্দরে নিয়ে এসে সেখান থেকে আহ, ভারতবর্ষের বিভিন্ন স্থানে হোক বা বিদেশে হোক আমরা কিন্তু রপ্তানি করতে পারি, তাই তো? তাহলে পরিবহন ব্যবস্থা কিন্তু কোনো একটি শিল্প গড়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, তাহলে কি কি গেল? জল গেল, বিদ্যুৎ হলো, পরিবহন হলো। এরপরে হচ্ছে দেখো শ্রমিক। নিকটেই ঘন জনবসতিপূর্ণ অঞ্চল ও স্থানীয় ইঞ্জিনিয়ারিং কলেজের ফলে এইসব জায়গা থেকে কিন্তু খুব সহজেই সুলভ এবং সুদক্ষ যে শ্রমিক, সেই শ্রমিকের কিন্তু চাহিদা মেটানো যায়। যন্ত্রপাতি চালানো বা এই যে আকরিক লোহা থেকে লৌহ উৎপাদনে তৈরি করতে যে দক্ষ শ্রমিক বা ইঞ্জিনিয়ার প্রয়োজন, সেটা কিন্তু এই পার্শ্ববর্তী অঞ্চল থেকে পাওয়া যায়। এবং ঘন জনবসতি রয়েছে, ফলে খুব কম মজুরিতেও কিন্তু কাজের লোক এই অঞ্চলে পাওয়া যায়। ৬ হচ্ছে বন্দর। কলকাতা ও হলদিয়া বন্দরের সুবিধা প্রভৃতি এখানে লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে তুলতে সাহায্য করেছে। তাহলে কলকাতা বন্দর আর হলদিয়া বন্দর, এই দুটি বন্দরের মাধ্যমে কি হবে? পণ্য পরিবহন হবে, বিদেশে পরিবহন হবে বা দেশের বিভিন্ন অন্যান্য স্থানে চলে যাবে। তাহলে প্রথমে এই যে কলকাতা বা হলদিয়া বিমানবন্দরে কিভাবে নিয়ে আসা হয় বলতো? এই দেখো, এই যে ১৯ নম্বর জাতীয় সড়ক সেখান থেকে কিন্তু উৎপাদিত যে লৌহ ইস্পাত সেটা নিয়ে আসা হয় এবং কলকাতা বন্দর, হলদিয়া বন্দরের মাধ্যমে কিন্তু সমগ্র জায়গায় সেটি ছড়িয়ে পড়ে। তাহলে কত বিষয় কিন্তু আমরা জানলাম, যেমন ধরো কোন অঞ্চলে একটি লৌহ ইস্পাত শিল্প গড়ে তুলতে গেলে পর্যাপ্ত জল, বিদ্যুৎ, কাঁচামাল, পরিবহন, শ্রমিক এবং বন্দরের সুবিধা কিন্তু প্রয়োজন। দেখো এইটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ এবং এখান থেকেও কিন্তু ডিভিসির যে বিদ্যুৎ পাওয়া যায়, পরিবহন ব্যবস্থা। এবং এটা হচ্ছে হলদিয়া বন্দরের একটা চিত্র, যার সাহায্যে কিন্তু জাহাজের
লৌহ ইস্পাত বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গড়ে ওঠার কারণ কি। আচ্ছা, এরপরে দেখি কি রয়েছে। বিশেষত্ব, ডিএসপি বা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের বিশেষত্ব কি। দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়। এখানে সব থেকে বেশি সংকর ইস্পাত তৈরি হয়। তাহলে পরীক্ষায় কিন্তু এটা আসে খুব, যে কোথায় সব থেকে বেশি সংকর ইস্পাত তৈরি হয়, কোন কারখানায়। তখন কি বলবে না, ডিএসপি বা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কিন্তু ভারতের মধ্যে সব থেকে বেশি সংকর ইস্পাত তৈরি হয়, এবং এই দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়। উৎপাদন, এই কারখানাটির ইস্পাত উৎপাদনের ক্ষমতা বার্ষিক 6 থেকে 3 লক্ষ টন। 2016-17 সমীক্ষা অনুযায়ী বছরে এই ডিএসপি বা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কিন্তু আহ, কত না 6 থেকে 9 লক্ষ টন লৌহ ইস্পাত উৎপন্ন করতে পারে। মনে থাকবে, পরীক্ষায় কিন্তু খুব আসে, এটা মনে রাখবে, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়। এবারে দেখো রয়েছে যে দুর্গাপুরকে ভারতের রুট কেন বলা হয়। বেশ কিছু সাদৃশ্যের জন্য দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়। কার সাথে সাদৃশ্য? দেখো, জার্মানির রাইন নদীর তীরে রুট শিল্পাঞ্চল কিন্তু গড়ে উঠেছে। আমাদের পশ্চিমবঙ্গের যেমন দামোদর নদীর তীরে প্রচুর পরিমাণে কয়লা, লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ পাওয়া যায়, ঠিক তেমনি জার্মানির রাইন নদীকে কেন্দ্র করে কিন্তু, এবং রাইন ও তার যে উপনদী, সেই দুটির সংযোগস্থলে কিন্তু প্রচুর লিপে নদী রয়েছে। সেই লিপে নদীর সংযোগস্থলে কিন্তু রুট শিল্পাঞ্চল গড়ে উঠেছে। তাই তার নাম অনুসারেই কিন্তু করা হয়েছে এটা। জার্মানির রাইন অঞ্চলে বা রাইন নদীর পাশে যে রুট শিল্পাঞ্চল, তার নাম অনুসারে করা হয়েছে কি ভারতের রুট দুর্গাপুর। এখানেও কিন্তু সেই রাইন নদীর তীরের মতো খনিজ সম্পদে সমৃদ্ধ দামোদর নদীও। দেখো, প্রথমে রয়েছে অবস্থান। জার্মানির রাইন নদী ও তার উপনদী রুর ও লিপে নদীর সংযোগস্থলে রুর শিল্পাঞ্চলের মতো ভারতের দামোদর নদীর তীরেও কিন্তু দুর্গাপুর শিল্পাঞ্চল গড়ে উঠেছে। প্রথম কারণ গেল। অবস্থানগত দিক থেকে সিমিলারিটি পাওয়ার জন্য একে জার্মানির রুটের সাথে ভারতের রুট দুর্গাপুরকে তুলনা করা হয়েছে। দেখো, দ্বিতীয়ত কি, শিল্প। রুর অঞ্চলের এসেন, ডর্টমুন্ড, ডুসেনডর্ফ প্রভৃতি লোহা ও ইস্পাত ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্রের মতো দুর্গাপুরেও কিন্তু বৃহৎ শিল্প ইস্পাত কেন্দ্র, ইঞ্জিনিয়ারিং শিল্প, সার শিল্প কিন্তু গড়ে উঠেছে। দেখো ডান দিকে ছবিতে, এটি কিন্তু সিমেন্ট শিল্পের একটি কারখানা। তাহলে কি দাঁড়ালো না, জার্মানির রুর অঞ্চল যেমন শিল্পে সমৃদ্ধ, বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠেছে, ঠিক তেমনি আমাদের দামোদর নদীর তীরে দুর্গাপুরেও কিন্তু প্রচুর লৌহ ইস্পাত শিল্প বা ইঞ্জিনিয়ারিং শিল্প, সিমেন্ট কারখানা গড়ে উঠেছে। এই দিক থেকেও একটা সিমিলারিটি পাওয়া যায়। তারপরে দেখো কয়লা। রাইন উপত্যকা উন্নত বিটুমিনাস কয়লার মতো দুর্গাপুরেও কিন্তু দামোদর উপত্যকায় উৎকৃষ্ট গন্ডোয়ানা যুগের কয়লা পাওয়া যায়, যার ফলে কিন্তু এই শিল্পাঞ্চলটা গড়ে তুলতে সাহায্য করেছে। তাহলে রাইন নদীর তীরবর্তী অঞ্চলে কি পাওয়া যায় না, বিটুমিনাস উন্নত মানের কয়লা, কি বিটুমিনাস কয়লা। তার থেকে আরো উন্নত মানের কি কয়লা, কি অ্যান্থ্রাসাইট কয়লা। কেন বলতো এই কয়লার উন্নত এবং অনুন্নত হয় কয়লা, কিসের জন্য বলতে পারবে? ভেরি গুড, কার্বনের পরিমাণের হিসাব করে। দেখো, অ্যান্থ্রাসাইটে সব থেকে বেশি কার্বন থাকে, তাই সব থেকে উৎকৃষ্ট মানের কয়লা অ্যান্থ্রাসাইট, কিন্তু সেটাকে বেশি পাওয়া যায় না। অপরদিকে বিটুমিনাস যেটা উন্নত কয়লা, সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই পাওয়া যায়। সেটা দুর্গাপুরেও কিন্তু গন্ডোয়ানা যুগের কয়লা ভিত্তিতে এখানে শিল্পাঞ্চলটি গড়ে উঠেছে। তাহলে কি কি দাঁড়ালো পয়েন্ট? অবস্থানগত দিক থেকে, শিল্প কারখানার দিক থেকে, কয়লার উত্তোলনের দিক থেকে কিন্তু জার্মানির রুটস সাথে ভারতের এই দুর্গাপুরের সিমিলারিটি পাওয়া যায়। আর কি রয়েছে দেখো, পরিবহনের দোলন নীতি। পরিবহনের দোলক নীতি, সেই দোলক নীতি মানে এই নীতি অনুসরণে রাইন উপত্যকায় কয়লা ভর্তি রেল ফিরতি পথে কিন্তু ফ্রান্সের লোরেন অঞ্চলের আকরিক লোহা আমদানি করে। অর্থাৎ ট্রেন যখন কোনো কিছু মাল রপ্তানি করতে যাচ্ছে, ফেরার পথে কিন্তু সে খালি আসছে না, সে কোনো কিছু একটা আহ নিয়ে আসছে। ঠিক তেমনি
আমাদের এই দুর্গাপুরের ডিএসপি যে স্টিল প্ল্যান্ট রয়েছে, সেখানে রানীগঞ্জ ঝরিয়া থেকে কয়লা বোঝাই করে ফেরার পথে কিন্তু উড়িষ্যার ময়ূরভঞ্জ ও কেওনঝড় লোহা বহন করে নিয়ে আসে। বুঝতে পেরেছো? তাহলে যখন ট্রেনগুলি কয়লা নিয়ে আসে এবং দিয়ে ফিরতে যাওয়ার পথে কিন্তু উড়িষ্যার যে ময়ূরভঞ্জ এবং যে কেওনঝড়, সেখান থেকে কি নিয়ে আসে না লোহা বহন করে নিয়ে আসে। তাহলে এটা হচ্ছে দোলক নীতি। উপরোক্ত এইসব কারণের জন্য দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়। তাহলে কোন কোন বিষয়ের সিমিলারিটি তোমরা দেখলে? অবস্থানগত দিক থেকে ভেরি গুড। দ্বিতীয়ত কি? শিল্প, পরিবহনের দোলক নীতি, এই বিষয়গুলো কিন্তু সিমিলারিটি পাওয়া যায়। মনে থাকবে? আচ্ছা স্টুডেন্ট, পশ্চিমবঙ্গের যে দ্বিতীয় বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানাটি ছিল, তার নাম কিন্তু হলো বার্নপুর কুল্টি বা ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যাকে আমরা ইস্কো নামে কিন্তু চিনি। অবস্থান কোথায়? দেখো, এটিও কিন্তু পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত এই কারখানাটি। স্থাপন হয়েছিল কবে? 1874 খ্রিস্টাব্দে এই কারখানাটি স্থাপিত হয়। স্থাপন ও উদ্যোগ: 1874 সালে কুলটিতে বরাকর আয়রন কোম্পানি এবং 1918 সালে হীরাপুরে স্টিল কোম্পানি অফ বেঙ্গল এবং 1937 সালে বার্নপুরে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠে এই কোম্পানিগুলি। এই তিনটেই বর্তমানে একসাথে হয়ে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি নামে পরিচিত। তাহলে তোমরা কি জানলে? যে কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। দেখো স্টুডেন্ট, যদি বলে যে ভারতবর্ষের একটি পুরাতন লৌহ ইস্পাত কারখানার নাম কি, বা একটা প্রাচীন লৌহ ইস্পাত কারখানার নাম কি, তখন তোমাদের কিন্তু বলতে হবে এই বার্নপুর কুলটির নাম। মনে থাকবে? আচ্ছা, এই বার্নপুর কুলটি গড়ে ওঠার কারণ কি? ডিএসপির মতোই বা এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টের মতোই কিন্তু এগুলোরও একই রকম সব কারণ। প্রথমে যে কারণটা রয়েছে সেটা দেখো, রয়েছে কাঁচামালের যোগান। তোমরা নিশ্চয়ই জানো যে লৌহ ইস্পাত শিল্পের কাঁচামালগুলি কি কি? আকরিক লোহা, কোক কয়লা, চুনা পাথর, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, এগুলো কি? এগুলো কিন্তু সব হলো কাঁচামাল। আকরিক লোহা, এই যে বার্নপুর কুলটি লৌহ ইস্পাত কারখানা, সেই আকরিক লোহা এখানে কোত্থেকে আসে? ঝাড়খণ্ডের সিংভূম এবং ওড়িশার ময়ূরভঞ্জ থেকে কিন্তু আকরিক লোহা এখানে আসে। কোক কয়লা স্থানীয় রানীগঞ্জ এবং রামনগর ও ঝরিয়া থেকে কিন্তু আসে। ভারতের একটি প্রাচীনতম যে কয়লা খনি, তার নাম কি? ঝরিয়া কয়লা খনি। সেখান থেকে কিন্তু কোক কয়লা কোথায় আসে না এই বার্নপুর কুলটি লৌহ ইস্পাত কেন্দ্রে। দেখো, এই যে হচ্ছে কয়লা। এরপরে দেখো চুনাপাথর, উড়িষ্যার বীরমদ্রপুর, গাংপুর, এই অঞ্চল থেকে কিন্তু প্রচুর পরিমাণ চুনাপাথর এই দুর্গাপুর ও পাশাপাশি অঞ্চল যে বার্নপুর কুলটি লৌহ ইস্পাত কারখানা, সেখানে নিয়ে আসা হয়। ম্যাঙ্গানিজ, ঝাড়খণ্ডের সিংভূম ও উড়িষ্যার ময়ূরভঞ্জ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ উত্তোলিত হয়। সেই ম্যাঙ্গানিজ কিন্তু রেলপথ হোক বা স্থলপথ হোক, এর মাধ্যমে কিন্তু এই বার্নপুর কুলটি লৌহ ইস্পাত কারখানায় নিয়ে আসা হয়। এবং লাস্টে রয়েছে দেখো ডলোমাইট। উড়িষ্যার যে বালাঘাট রয়েছে, সেই উড়িষ্যার বালাঘাট থেকে কিন্তু প্রচুর পরিমাণে ডলোমাইট এই শিল্প কারখানায় নিয়ে আসা হয়। এইগুলো হচ্ছে কাঁচামালের যোগান। আর আমরা প্রথমেই জেনেছি যে কোনো একটি শিল্প কারখানা গড়ে উঠতে গেলে তার প্রধান যে চাহিদা, সেটা কিন্তু হলো কাঁচামালের যোগান। তাই তো? কাঁচামাল যদি ঠিকঠাক সেই শিল্প কারখানার আশেপাশে থাকে, তাহলে সেই শিল্পটা কিন্তু ভালো চলবে। আচ্ছা, এরপরে দেখো কি রয়েছে? জল। তাহলে শিল্পের জল প্রয়োজন, লৌহ ইস্পাত শিল্পে প্রচুর পরিমাণ গ্যালন গ্যালন জলের প্রয়োজন হয়। সেই জল কোত্থেকে আসে না পার্শ্ববর্তী যে দামোদর নদী রয়েছে বা দামোদর নদ রয়েছে, সেই দামোদর নদ থেকে কিন্তু প্রচুর পরিমাণ জল এখানে আসে। এছাড়া 3 নম্বর দেখো বিদ্যুৎ। দুর্গাপুর এবং ডিভিসি থেকে প্রাপ্ত যে বিদ্যুৎ, তার ফলে বড় বড় যে শিল্প কারখানায় কি থাকে? মেশিন থাকে তো বড় বড়। তাহলে সেই মেশিন চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন হয়, সেটা আসে ডিভিসি থেকে। পরিবহন, 19 নম্বর জাতীয় সড়ক পথ বা পূর্ব রেলওয়ে মাধ্যমে কিন্তু পরিবহন ব্যবস্থা সাথে যুক্ত করা হয়েছে এই অঞ্চলে। বন্দর, বন্দরের সুবিধা রয়েছে কলকাতা এবং
হলদিয়া বন্দর পার্শ্ববর্তী দুটি বন্দর। সেই বন্দরে কি হয় না, সড়ক পথের মাধ্যমে উৎপাদিত লৌহ ইস্পাত বহন করে নিয়ে এসে বিদেশে বা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় কিন্তু রপ্তানি করা হয়। ঠিক আছে? আর এই যে পয়েন্টগুলো তোমাদের সাথে বললাম যে কাঁচামালের যোগান, জল, বিদ্যুৎ, পরিবহন, বন্দর, এগুলো কিন্তু কোনো একটি লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে তুলতে খুব সাহায্য করে। আর এই কারণগুলোই কিন্তু বার্নপুর কুলটি অঞ্চলে সহজলভ্য। ফলে সেখানে কিন্তু স্বাধীনতার অনেক আগে থেকেই লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছিল। বিশেষত্ব কি? 2007 খ্রিস্টাব্দে কুলটিতে সেল অধিগ্রহণ করে। সেল কি? স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড। এই সেলের অধীনে কিন্তু অনেকগুলি লৌহ ইস্পাত কারখানা রয়েছে। এই সেল কি সেটা একটু আমরা একটু পরে পড়ছি। তার আগে তোমরা জানো যে 2007 সালে কুলটি যে বার্নপুর কুলটি যে লৌহ ইস্পাত শিল্প কারখানা, সেটা সেলের অধিগ্রহণ করেছে। এই কারখানায় ইস্পাত উৎপাদনের ক্ষমতা বার্ষিক 3 থেকে কিন্তু 2 লক্ষ টন। আর সেল অধিগ্রহণের অনেকগুলি শিল্প কারখানা রয়েছে, লৌহ ইস্পাত কারখানা, যেগুলো সেল কিন্তু অধিগ্রহণ করে রেখেছে। অর্থাৎ সেল দ্বারা কিন্তু পরিচালিত হয় এই শিল্প কারখানাগুলি। মনে থাকবে? তাহলে দেখো এখানে ছবিগুলো, জলের সুবিধা রয়েছে, সড়ক পথ রয়েছে, আর পার্শ্ববর্তী অঞ্চলে কি রয়েছে, কলকাতা ও হলদিয়া কলকাতা ও হলদিয়া কি বন্দর রয়েছে না, জাহাজ বন্দর রয়েছে, জাহাজ চলাচল করে। ফলে লৌহ ইস্পাত শিল্প গড়ে তুলতে সাহায্য করেছে। আচ্ছা, এরপরে দেখো কি রয়েছে যে স্পঞ্জ আয়রন কারখানা। ছাঁট লোহার সঠিক ব্যবহার ও কাঁচা লোহা উৎপাদনের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে স্পঞ্জ আয়রন কারখানা স্থাপিত হয়েছে। তাহলে কি না, ছাঁট যে লোহাগুলো রয়েছে সেই লোহাগুলোর ব্যবহার এবং কাঁচা যে লোহা উৎপাদন, তার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে স্পঞ্জ আয়রন কারখানা গড়ে তোলা হয়েছে। দেখো, লৌহ ইস্পাত কারখানার তুলনায় এই স্পঞ্জ আয়রন কারখানা কিন্তু তুলনামূলক অনেকটাই ছোট হয়। ঠিক আছে? পশ্চিমবঙ্গের কোথায় কোথায় রয়েছে বা অঙ্কিত স্টিল, ভূষণ স্টিল, এগুলো কিন্তু কারখানার নাম। শ্রীরাম রূপাই, বালাজি স্টিল, ধানবাদ ফুয়েলস, দিব্যজ্যোতি সহ 50টিরও বেশি কোথায় কোথায়, বাঁকুড়া, পুরুলিয়া বা দুই বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর বা অসংখ্য স্পঞ্জ আয়রন কারখানা গড়ে উঠেছে। তাহলে তোমরা যদি পরীক্ষায় আসে যে স্পঞ্জ আয়রন কারখানা কি, কি বলবে না, ছাঁট লোহাইয়ের সঠিক ব্যবহার ও কাঁচা লোহার উৎপাদনের জন্য কিন্তু এই স্পঞ্জ আয়রন কারখানাগুলো গড়ে তোলা হয়। তাই তো? আচ্ছা, এরপরে দেখো কি রয়েছে, সেল কি? সেলের ফুল ফর্ম কি? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। ভারতের অন্যান্য রাষ্ট্রায়ত্ত কারখানাগুলির মতো বাংলার সরকারি লৌহ ইস্পাত কারখানাগুলির উন্নতি, আধুনিকীকরণ প্রভৃতির জন্য 1973 খ্রিস্টাব্দে সেল কিন্তু গড়ে ওঠে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে সেল কবে গড়ে ওঠে? 1973 সালে। কি উদ্দেশ্যে গড়ে ওঠে না, ভারতের যে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলি রয়েছে সেগুলোর আধুনিকীকরণ, এছাড়া সেগুলোর পর্যবেক্ষণ, কারখানাগুলির মান উন্নতকরণ ইত্যাদি বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য সেল কিন্তু গঠন করা হয় 1973 সালে, যার ফুল ফর্ম স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। এবারে এই সেল এর সদর দপ্তর কোথায়? পরীক্ষায় কিন্তু এটি খুবই আসে। সেল এর সদর দপ্তর হলো কিন্তু নিউ দিল্লি বা নতুন দিল্লিতে। মনে থাকবে? সেল এর সদর দপ্তর কোথায়? নিউ দিল্লি। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। এরপরে আমি তোমাদের সাথে পশ্চিমবঙ্গের যে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার যে কারণ, তোমরা তো দুটি আলাদা আলাদা শিল্প কারখানা সম্পর্কে গড়ে ওঠার কারণ পড়লে, কিন্তু পশ্চিমবঙ্গেই কেন এই দুটি শিল্পাঞ্চল গড়ে উঠেছে তার একটি কারণ রয়েছে। এবং পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পের বর্তমান সমস্যাগুলি কি কি, বা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং তার সম্ভাবনা এবং ভবিষ্যৎ কি রয়েছে, অর্থাৎ সমাধান কি রয়েছে, সেই সম্পর্কে কিন্তু আমরা গত ক্লাসে লৌহ ইস্পাত শিল্পের পার্ট 2 তে কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে? আজকে আমরা যেটুকু বিষয় সম্পর্কে জানলাম, সেখান থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন আসে সেগুলো আমাদের একটু জানতে হবে। চলো সেগুলো দেখে নেই একটু। আচ্ছা,
এক নম্বর প্রশ্ন দেখো, তোমরাই উত্তর বলবে যে কোন শিল্পকে সকল শিল্পের মূল বলা হয়। বলো, কোন শিল্পকে সকল শিল্পের মূল বলা হয়? কারণ অন্য যে কোনো শিল্প তৈরি করার আগে এই শিল্প কিন্তু দরকার। ভেরি গুড, লোহা অর্থাৎ লৌহ ইস্পাত শিল্প কিন্তু কে বলা হয় সকল শিল্পের মূল। এছাড়া বর্তমান সভ্যতাকে কিন্তু বলা হয় লৌহ যুগের সভ্যতা বা লৌহ যুগও বলা হয়। কারণ কি? কারণ আমাদের জীবনে এই লোহার ব্যবহার এতখানি বেড়ে গেছে যে এই লোহা ছাড়া আমরা কিন্তু অসম্পূর্ণ। কোনো পরিকল্পনা গ্রহণের পর সেটা বাস্তবায়িত করা, বিভিন্ন ক্ষেত্রে দৈনন্দিন জীবনে কিন্তু আমাদের লোহার ব্যবহার লক্ষ্য করা যায়। তাই আধুনিক যে সভ্যতা তাকে লৌহ সভ্যতাও কিন্তু বলা হয়। আচ্ছা, দ্বিতীয় রয়েছে দেখো ২ নম্বর, ভারতের খনিজ ভান্ডার কাকে বলা হয় বলো তো? ছোটনাগপুর মালভূমি, ভেরি গুড। এই ছোটনাগপুর মালভূমি কোন কোন রাজ্যের মধ্যে অবস্থান করছে? পশ্চিমবঙ্গের সামান্যতম অংশ, এছাড়া উড়িষ্যার অনেকটা অংশ, এছাড়া ছত্তিশগড়, ঝাড়খণ্ড অঞ্চলের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু এই ছোটনাগপুর মালভূমি লক্ষ্য করা যায়। এবং এখানে কিন্তু ভারতের সব থেকে বেশি খনিজ পদার্থ পাওয়া যায়, সেটা লৌহ আকরিক হোক, ম্যাঙ্গানিজ হোক, ডলোমাইট হোক বা চুনা পাথর হোক, কয়লা, সমস্ত কিছু কিন্তু এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে ভারতের খনিজ ভান্ডার বলা হয় কাকে? না ছোটনাগপুর মালভূমিকে। সেল কত সালে স্থাপিত হয় বলো? ভেরি গুড, 1973 সালে সেল স্থাপিত হয়। সেলের ফুল ফর্ম কি? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। আচ্ছা, চারের দাগ কি রয়েছে দেখো, যে সেলের সদর দপ্তর কোথায় বলো, মানে হেডকোয়ার্টার কোথায়? ভেরি গুড, সেলের হেডকোয়ার্টার হচ্ছে নতুন দিল্লিতে। কি উদ্দেশ্যে সেল তৈরি করা হয়েছে বলো তো? বাহ, যে রাষ্ট্রায়ত্ত যে কারখানাগুলো রয়েছে যেগুলো সরকারের অধীন, সেগুলোর আধুনিকীকরণ করা বা সেগুলো উৎপাদনের মাত্রা বৃদ্ধি করা ইত্যাদি উদ্দেশ্যেই কিন্তু সেল স্থাপিত হয়েছে। আচ্ছা, ৫, ভারতের সর্ববৃহৎ ইস্পাত সংস্থা কোনটি বলতো? বর্তমানে কিন্তু ভারতের সর্ববৃহৎ ইস্পাত সংস্থা কিন্তু হলো জেএসডব্লিউ, মনে রাখবে। ভারতে প্রাচীনতম ইস্পাত কারখানার নাম কি? খুব ইম্পর্টেন্ট, যেটা পশ্চিমবঙ্গের রয়েছে বলো, স্বাধীনতার আগে তৈরি হয়েছিল। কোনটি? বার্নপুর কুল্টি, ভেরি গুড। তাহলে ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানার নাম হচ্ছে কিন্তু বার্নপুর কুল্টি। দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আগে বলো তো কোন অঞ্চলের নামকরণ অনুসারে এই দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়? ভেরি গুড, জার্মানির রাইন নদীর তীরে কিন্তু এরকম অঞ্চল রয়েছে যার সাথে সিমিলার করে আমাদের দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়। দেখো অবস্থানগত দিক থেকে এদের একটা সিমিলারিটি পাওয়া যায়, সেই জন্য ক্ষেত্রে বলা হয়। যেমন আমাদের দুর্গাপুর কোথায়? যে দামোদর নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে, ঠিক তেমনি রায় নদীর তীরে দেখবে লিপে ও যে নদী রয়েছে সেই নদীর মিলনস্থলে কিন্তু প্রচুর পরিমাণে কয়লার পাওয়া যায় বা আকরিক লোহা বা খনিজ পদার্থ পাওয়া যায়। আমাদের দুর্গাপুরের যে দামোদর নদী রয়েছে সেখানেও কিন্তু প্রচুর করে খনিজ পদার্থ পাওয়া যায়। ফলে দুটোর একটা সিমিলারিটি লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে একে ভারতের রুট বলা হয় কাকে? না দুর্গাপুরকে। আচ্ছা, ৮ নাম্বার, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গড়ে ওঠার কারণ লেখো। বলো দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা কেন গড়ে উঠেছে? কিছু কিছু বিষয় থাকে যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম আমি, যে সেই জিনিসগুলো কিন্তু কোনো জায়গায় বা কোনো স্থানে লৌহ ইস্পাত কারখানা গড়ে তুলতে সাহায্য করে। কি কি সেগুলো? কাঁচামালের যোগান ১ নম্বর। সেই কাঁচামালের মধ্যে কি কি কাঁচামাল রয়েছে? লৌহ আকরিক, কয়লা, কোক কয়লা, তারপরে ডলোমাইট, ম্যাঙ্গানিজ, চুনাপাথর, এগুলি পার্শ্ববর্তী অঞ্চল উড়িষ্যা, ঝাড়খণ্ড রাজ্য, এই অঞ্চল থেকেও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। ফলে খুব সহজেই এগুলো সড়ক পথ, রেলপথের মাধ্যমে কিন্তু এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টে নিয়ে আসা হয়। ফলে এই শিল্পাঞ্চল গড়ে উঠেছে। আর কি? শিল্প কারখানায় প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। আর দুর্গাপুর স্টিল প্ল্যান্টের পাশেই রয়েছে দামোদর নদী। তাহলে জলের যোগানও পাচ্ছি। বিদ্যুতের চাহিদা মেটাচ্ছে কে? না ডিভিসি। তাই তো? এছাড়া সড়ক পথ, ১৯ নম্বর জাতীয় সড়ক পথ এবং পূর্ব রেলওয়ে রয়েছে, যার ফলে খুব সহজে আমরা কাঁচামাল এক স্থান থেকে এই শিল্প কারখানায় নিয়ে আসতে পারছি এবং উৎপাদিত যে দ্রব্য সেটাও কিন্তু আমরা
সড়ক পথের মাধ্যমে বন্দর, বন্দর থেকে দেশ বিদেশে পাঠাতে পারছি, রপ্তানি করতে পারছি, তাই তো? মূলত এই কারণগুলোর কারণেই দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা গড়ে উঠেছে। মনে থাকবে? ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আশা করি তোমরা পশ্চিমবঙ্গ লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে শিল্প, এই যে লৌহ ইস্পাত শিল্পের বর্তমানে কি কি সমস্যা রয়েছে বা সমস্যার সমাধান আমরা বা ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই সম্পর্কে কিন্তু বিস্তারিত জানবো। থ্যাংক ইউ ক্লাস।